সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম অধ্যায়ের শ্বসন টপিকস থেকে গ্লাইকোলাইসিস আলোচনা করব। গ্লাইকোলাইসিস আসলেও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যা তোমাদের জন্য বিভিন্ন পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই গ্লাইকোলাইসিসটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো, পূর্বের ক্লাসে পড়ানো হয়েছে সবাত শ্বসনের ধাপ 4টি। এই সবাত শ্বসন 4টি ধাপে সম্পন্ন হয়, যার 1 নম্বর ধাপ গ্লাইকোলাইসিস। সবাত এবং অবাত দুই ধরনের শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয় না। সে কারণে সবাত অবাত শ্বসনের সাধারণ ধাপ, অভিন্ন ধাপ, প্রথম ধাপ তথা কমন ধাপ গ্লাইকোলাইসিস, যা কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে যাব গ্লাইকোলাইসিস কি। গ্লাইকোলাইসিস কি বলতে গেলে এক অণু গ্লুকোজ জারণের ফলে বা ভেঙে যে প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড এ পরিণত হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসের কথা যদি আমি বলি, এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমরা পড়তে যে বোর্ডের মধ্যে তোমরা খেয়াল করো, বাম পাশে কিছু লেখা আছে, এটা একটু খেয়াল করো। আমরা এখানে দিয়েছি জি, জি দিয়ে বোঝাইছি গ্লাইকোলাইসিস, যা কনভার্ট ইনটু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে এক অণু গ্লুকোজ যা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড পরিণত হয়েছে তাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস কনভার্ট ইনটু 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া করতে যে এই জিনিসটা আমরা একটু জেনে নিব। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে 2 অণু এটিপি খরচ হয়। যেহেতু 2 অণু এটিপি খরচ হয়, সে কারণে এটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা বোঝাইছি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে টোটাল 4 অণু এটিপি উৎপন্ন হয়। কত অণু? 4 অণু এটিপি উৎপন্ন হয়। এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে 2 অণু NADH2 উৎপন্ন হয়। যেহেতু উৎপন্ন হয়, এদেরকে আমরা প্লাস চিহ্ন দিয়েছি। আর খরচ হয় 2 অণু এটিপি, এটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বুঝিয়েছি। তোমাদের খাতায় এই টপিকসগুলো সুন্দর করে লিখে নাও। এখন আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি একটি লাইনের মধ্যে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমরা বোর্ডের দিকে খেয়াল করো, পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে আমি একটি লাইনে কমপ্লিট করে এনেছি। এটা খুবই সহজ এবং সরল একটি পদ্ধতি, যা তোমাদের মুখস্থ করতে বা এটা ক্লিয়ার করতে বেশি সময় লাগবে না। আমরা খেয়াল করি, জি, G6, F6, F16, then F16 প্রতি 2টি শাখা 2 দিকে বের হয়ে গেছে। এই একটা শাখা, এই একটা শাখা। এর শাখা দিকে কোন হয়েছে 3-ফসফোগ্লিসারালডিহাইড তথা 3-PGহাইড। আর এদিকে যে শাখাটা বেরিয়েছে তার থেকে উৎপন্ন হয়েছে DHAP তথা এটাকে আমরা বলবো ডাফ, যার পুরো নাম হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। 3-ফসফোগ্লিসারালডিহাইড কনভার্ট ইনটু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা বলবো 1,3-বিস-পিগা। PGA সমান আমরা বলতে পারি পিগা। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এর পরবর্তী পরিণত হয়েছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড।
3 figure convert into 2 figure 2 phosphoglyceric acid 2 phosphoglyceric acid convert into phosphoenol pyruvic acid PEA PEPA তার মানে 2 phosphoglyceric acid convert into phosphoenol pyruvic acid যাকে আমরা বলবো PEPA convert into PA তার মানে pyruvic acid। তাহলে গ্লাইকোলাইসিসের কথা ছিল এক অণু গ্লুকোজ ভেঙে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হবে। সেজন্য আমরা এক অণু গ্লুকোজকে ব্যবহার করে এইভাবে আমরা পাইরুভিক অ্যাসিড এর একটি রেখাচিত্র পাইরুভিক অ্যাসিড তৈরির একটি রেখাচিত্র দেখালাম। এখন আমরা এটা যাব G6F6 বা এগুলা পুরো নামগুলো শিখবো বা জানবো। আসলে যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেখানে প্রথম আমরা যে জি লিখেছি এই জিটা মানে হলো কি গ্লুকোজ। জি মানে এটা হলো তোমার গ্লুকোজ। এই গ্লুকোজ পরবর্তীতে G6 মানে গ্লুকোজ G6 বলতে এখানে 6টি গ্লুকোজ তা বোঝানো হবে না। গ্লুকোজ G6 মানে গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। তোমরা গ্লুকোজের সংকেত জানো C6H12O6 যার মধ্যে ফসফেট থাকে না। এই গ্লুকোজকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে দেখা যায় 1 নম্বর কার্বন এবং 6 নম্বর কার্বন। গ্লুকোজ হতে প্রথম উৎপন্ন হয় গ্লুকোজ 6 ফসফেট যাকে বলবো আমরা গ্লুকোজ 6 ফসফেট। এর 6 নম্বর কার্বনে একটি ফসফেট থাকে। এই যৌগটির নাম হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেট। 1 2 3 4 5 6 6 নম্বর কার্বন ফসফেট গ্লুকোজ 6 ফসফেট পরবর্তীতে রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিণত হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট দুটি যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। তোমরা জেনেছো এর আগে তৃতীয় অধ্যায়ে আমি পড়েছি গ্লুকোজ ফ্রুক্টোজ দুটি কি মনোস্যাকারাইড হলেও এদের আণবিক সংকেত C6H12O6 কিন্তু গাঠনিক সংকেতে ভিন্নতার কারণে তাদের ধর্ম বৈশিষ্ট্য নাম ভিন্ন হয়ে থাকে। তাহলে গ্লুকোজ 6 ফসফেট কিসে পরিণত হয়? ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6 ফসফেট আইসোমারেজ এনজাইমের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়ে থাকে। তাহলে গ্লুকোজ এর 6 নম্বর কার্বনের ফসফেট যা একটা অ্যালডিহাইড সুগার, এটা কনভার্ট ইনটু ফ্রুক্টোজ 6 ফসফেট যা হলো একটা কিটোজ সুগারে পরিণত হয়। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট এটুকু আমরা বুঝতে পারলাম। ফ্রুক্টোজ 6 ফসফেট পরিণত হওয়ার পর পরিণত হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে ফ্রুক্টোজ 6 কার্বনিষ্ট যৌগ যার 6 নম্বর কার্বনে একটি ফসফেট আছে, আর একটি ফসফেট আর 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে যৌগটা হয়ে যায় কি ফ্রুক্টোজ তোমার 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তথা বিসফসফেট। 1 নম্বর কার্বনে একটা ফসফেট আসলো, যৌগের নাম হয়ে যায় 1,6 বিসফসফেট তথা ডাইফসফেট। যাকে আমরা বিস বলবো তাকেই ডাই বলা হয়। পূর্বে সাধারণত ডাই শব্দটি ব্যবহার করা হতো, বর্তমানে বিস শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তাই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট পরিণত হলো। এরপর এই যৌগটি 6 কার্বনিষ্ট যৌগ, এটা ভেঙে দুই দিকে দুটি শাখা বের হয়। একটি শাখা এদিকে 3 ফসফোগ্লিসালডেহাইড অর্থাৎ 3PG হাইড, এদিকে উৎপন্ন হয় ডাফ
ডাইহাইড্রোক্সি অ্যাসিডোন ফসফেট। তাহলে আমরা 6 কার্বনিষ্ট ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটকে দুই দিকে দুইটি যৌগ পেলাম। একটি হলো 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটি হলো DAHAP ডাফ। এটা ভেঙে কিভাবে এই দুইটা যৌগ উৎপন্ন হলো একটু খেয়াল করো। আসলে আমরা এখানে যে যৌগটা লিখেছি এটা মূলত ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এই 1 নম্বর কার্বন একটি ফসফেট আছে, 6 নম্বরের ফসফেট আছে। এই যৌগটা এই কার্বন 3 নম্বর কার্বন 4 নম্বর কার্বন যুক্ত এখানে বন্ড ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এই 3টি কার্বন একটা ফসফেট নিয়ে যৌগ হয় যার নাম 3-ফসফোগ্লিসারলডিহাইড। এদিকে এই 3টি কার্বন এবং এই ফসফেট নিয়ে আরেকটা যৌগ হয়ে যায় যার নাম ডাফ, ডাইহাইড্রোক্সি অ্যাসিডোন ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট কিভাবে ডাইহাইড্রোক্সি অ্যাসিডোন ফসফেট এবং 3-ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হলো ক্লিয়ার কিনা? 6 কার্বনের যৌগটা 3 কার্বন বিশিষ্ট যৌগে দুইটি যৌগেতে পরিণত হলো। এটুকু কমপ্লিট। এরপর খেয়াল করো 3-ফসফোগ্লিসারলডিহাইড অর্থাৎ 3PGহাইড, এটা 3 কার্বনিষ্ট যৌগ যা 3 নম্বর কার্বন একটি ফসফেট আছে। তাহলে আমরা এটাকে যদি খেয়াল করি এদিকে, তাহলে 3-ফসফোগ্লিসারলডিহাইড 1 2 3 1 3 3 নম্বরের ফসফেট আছে। যৌগটার নাম হলো 3-ফসফোগ্লিসারলডিহাইড। এই 3-ফসফোগ্লিসারলডিহাইড হাইড্রোজেন হারিয়ে একটা ফসফেট গ্রহণ করে এটা পরিণত হয়ে যায় কি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে 1 নম্বর কার্বনে হাইড্রোজেনকে অপসারিত করে একটা ফসফেট প্রবেশ করে সেক্ষেত্রে তোমার 1 নম্বর ফসফেট প্রবেশ করার ফলে যৌগটি হয়ে যায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে এই যৌগটাই হলো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, যার 1 নম্বর কার্বনে একটি ফসফেট এবং 3 নম্বর কার্বনে আরেকটি ফসফেট বিদ্যমান, যার কারণে এই যৌগের নাম হয়েছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তথা হলো ডাই কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। যার নাম ডাই তার নামই বিষ, যা আমি আগেই বলেছি। এটুকু ক্লিয়ার। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এটা থেকে 1 নম্বর কার্বন হতে পরবর্তী ধাপে একটি ফসফেট হারিয়ে যায়। তার মানে 1 নম্বর কার্বন আর ফসফেট থাকে না। 1 নম্বর কার্বন ফসফেট হারানোর পরে এই যৌগটা পরিণত হয়ে যায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা বলছি 3-পিগা পরিণত হয়ে গেল। এর পরবর্তী ধাপে এই 3 নম্বর কার্বনের ফসফেটটা জাস্ট এই 3 নম্বর কার্বনের ফসফেটটা চলে যায় কোথায় 2 নম্বর কার্বনে। তাহলে যৌগটার নাম হয়ে যায় কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে বলা হবে 2-পিগা। 2-পিগাতে পরিণত হলো। দেন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড কনভার্ট ইনটু পিপা। পিপাতে পরিণত হয়। পিপা মানে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এইটা ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে গেল। এটুকু ক্লিয়ার। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড এটাতে পরিণত হওয়ার পর এই পিপাতে পরিণত হওয়ার পর এই পিপাটা একটি ফসফেট হারিয়ে পরিণত হয় কি পাইরুভিক অ্যাসিড। কিসে পরিণত হলো পাইরুভিক অ্যাসিড। এইভাবে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিক্রিয়া করে এদিকে আমরা এক অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করতে পেলাম।
এখন আমরা যাব, যেহেতু গ্লাইকোল অ্যাসিড এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভেট সৃষ্টি হয়, আমরা এক্ষেত্রে এক অণু গ্লুকোজ ব্যবহার করে এক অণু পাইরুভেট অ্যাসিড পেয়েছি, এটা পেলাম। আর এক্ষেত্রে আমি নিচে 1 3 10 তিনটা সংখ্যা লিখেছি, এটা আমরা পরবর্তী যাব, তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখো। যেহেতু গ্লাইকোল অ্যাসিড প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভেট সৃষ্টি হয়, সে কারণে আমরা এই ক্ষেত্রে এক অণু পাইরুভেট অ্যাসিড পেলাম। তাহলে আরেক অণু পাইরুভেট অ্যাসিড কিভাবে পাবো সেটা আমরা খেয়াল করব। ফ্রুক্টোজ 1,3 বিসফসফেট মূলত অ্যালডোলিস এনজাইমের সাহায্যে ভেঙে এক অণু 3 কার্বনিষ্ট 3 ফসফোগ্লিসারাইডে পরিণত হয়েছিল। এদিকে উৎপন্ন হয়েছিল আরেক অণু 3 কার্বনিষ্ট ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, যা একটি কিটোজ সুগার। এই ডাইহাইড্রোক্সি ফসফেট পরবর্তী রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিণত হয় 3 ফসফোগ্লিসারাল ডিহাইড। এটাতে এই 3 ফসফোগ্লিসারাইডে পরিণত হওয়ার পর এক্ষেত্রে যেরকম বিক্রিয়াগুলো করছে, এই বিক্রিয়াগুলা এখানে সেম হইতে তোমার ঘটে আরেক অণু কি করে ফসফেনল পাইরুভিক অ্যাসিড তোমার তৈরি করে, আরেক অণু ফসফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড কিভাবে সৃষ্টি হয় তা আমরা জানলাম। এটুকু তোমাদের ক্লিয়ার? এখন আমরা গ্লাইকোলিসিস প্রক্রিয়াটি আসলে কয়টি ধাপে সম্পন্ন হয় আমরা জানি বা জানবো। গ্লাইকোলিসিস প্রক্রিয়াটি সম্পন্ন হতে গেলে 10টি ধাপ, পর্যায়ক্রমে 10টি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। এই 10টি ধাপ এরা কেউ একমুখী কেউ উভয়মুখী। তাহলে আমরা খেয়াল করি, এটা হলো আমাদের গ্লুকোজ থেকে কনভার্ট ইনটু গ্লুকোজ 6 এক নাম্বার ধাপ, গ্লুকোজ 6 কনভার্ট ইনটু F6 যাকে বলে আমরা 2 নম্বর ধাপ। ফ্রুক্টোজ 6 এরপরে পরিণত হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তথা ডাইফসফেট যাকে বলবো আমরা 3 নম্বর স্টেপ তথা ধাপ। এর পরবর্তী আমরা চলে যাব ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট রাসায়নিক বিক্রিয়া করে দুই দিকে দুইটি শাখা বের হয়ে গেছে, একদিকে 3 ফসফোগ্লিসারাইল ডাইহাইড, অপর দিকে ডাইহাইড্রোক্সি ফসফেট। এক্ষেত্রে যে ধাপ এটাকে আমরা 4 নম্বর ধাপ বলবো। 3 ফসফোগ্লিসারাইড এবং ডাইহাইড্রোক্সি ফসফেট পরিণত হলো। এই ডাইহাইড্রোক্সি ফসফেট পরবর্তীতে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় 3 ফসফোগ্লিসারালডিহাইড 3-PGহাইড, যাকে আমরা বলবো 5 নম্বর ধাপ। এটা এর পরবর্তীতে এই 3 ফসফোগ্লিসারাইড এবং এর থেকে 3 ফসফোগ্লিসারাইড উভয় 3 ফসফোগ্লিসারাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে এক্ষেত্রে উৎপন্ন হয় 1,6 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা বলবো 6 নম্বর ধাপ। এক্ষেত্রে 6 নম্বর ধাপ আছে হবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তী ধাপে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় 3-PGA, যার ধাপটার নাম 7। এর পরবর্তী ধাপ এটাকে বলা হবে 8। এর পরবর্তী ধাপ এটা 9, এটা হলো 10। তাহলে টোটাল গ্লাইকোলিসিস প্রক্রিয়াটি 10টি ধাপে সম্পন্ন হলো, তা আমরা বোঝানোর চেষ্টা করলাম। 10টি রাসায়নিক বিক্রিয়া কিভাবে হলো ক্লিয়ার কিনা তাই বলো। তাহলে আমরা গ্লাইকোলিসিসের 10টি ধাপে সম্পন্ন হলো তা দেখাতে পেলাম। এখন কোশ্চেন, এই 10টি ধাপের কোন কোন রাসায়নিক বিক্রিয়া একমুখী এবং কোনটি উভয়মুখী? তোমরা একমুখী এবং উভয়মুখী বিক্রিয়ার কথা জানো। একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী এটা ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমরা নিচে 1 3 এবং 10 সংখ্যাটি লিখেছি। তার মানে 1 নাম্বার যে রাসায়নিক বিক্রিয়াটি সেটি মূলত
কি একমুখী বিক্রিয়া। এটা এই তিনটি বিক্রিয়া হলো একমুখী বিক্রিয়া, এটা আমরা জানবো। আর বাকি যত রাসায়নিক বিক্রিয়া 7টি আছে সবগুলা হলো উভয়মুখী বিক্রিয়া। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া লিখতে গেলে যখন রেখাচিত্র লিখবা তখন এই একমুখী উভয়মুখী বিক্রিয়া দেখাই দিতে হবে, এবং এটা দেখাইতে যে অনেকের সমস্যা হয়ে যায়, কোনটি একমুখী কোনটি দ্বিমুখী বহুমুখী এটা বলে যায়। এই জন্য তোমাদের মনে রাখার জন্য আমি যে সূত্রটা ব্যবহার করলাম, 1 নাম্বার, 3 নাম্বার এবং 10 নাম্বার এই রাসায়নিক বিক্রিয়াগুলো হলো একমুখী বিক্রিয়া, আর বাকি যত বিক্রিয়াগুলো আছে সবগুলো হলো উভয়মুখী বিক্রিয়া। তাহলে এটা আমাদের একমুখী বিক্রিয়া। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট যখন পরিণত হয় এটি হলো উভয়মুখী বিক্রিয়া। ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্ট ইনটু তোমার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা হলো একমুখী বিক্রিয়া 3 নাম্বার। তারপর জেগে যাও 4 নাম্বার, 5, 6, 7, 8, 9 এবং 10 নম্বর বিক্রিয়াটি হলো উভয়মুখী বিক্রিয়া। তাহলে 1 নাম্বার একমুখী বিক্রিয়া। তাহলে আমরা খেয়াল করবো 1 নাম্বার, 3 নাম্বার এবং 10 নাম্বার এই তিনটি রাসায়নিক বিক্রিয়া হলো একমুখী, বাকি সকল রাসায়নিক বিক্রিয়া হলো উভয়মুখী। তাহলে 2 নাম্বার উভয়মুখী, 4 নাম্বার রাসায়নিক বিক্রিয়াটাও উভয়মুখী, আমরা 6 নম্বর উভয়মুখী, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর উভয়মুখী বিক্রিয়া। এ পর্যন্ত আমাদের উভয়মুখী বিক্রিয়া জানলাম। তাহলে গ্লাইকোলাইসিসের 10টির মধ্যে 3টি বিক্রিয়া একমুখী, বাকি 7টি রাসায়নিক বিক্রিয়া হলো উভয়মুখী। এটুকু আমাদের কমপ্লিট। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মোটামুটি তোমাদের জানা হলো। এখন আসলে এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, আর এই জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে আমরা জানি বিভিন্ন এনজাইম লাগে। তোমরা এনজাইমের নাম জানো, এনজাইম পড়েছো 3য় অধ্যায়ে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়ার জন্য এনজাইম দরকার, এবং এনজাইমগুলা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তোমরা জানো আসলে কোন কোন পদার্থের উপর কি পদার্থের উপর ক্রিয়া করে সেই পদার্থের নাম আসলে অনেক ক্ষেত্রে এনজাইমের নামকরণ করা হয়ে থাকে। পদার্থ যেটা বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থ তার উপর নামকরণ করা হয়, অথবা কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর ভিত্তি করে এনজাইম এর নামকরণ করা হয়ে থাকে। তাহলে আমরা এখন এক্ষেত্রে এনজাইম সহ গ্লাইকোলাইসিসটা বর্ণনা করার কথা আমরা খেয়াল করব। তোমরা এখানে খেয়াল করো যে গ্লুকোজ যেটা গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট পরিণত হয় এক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, সেটার নাম হলো হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ এনজাইম এটা একটি তোমার হলো গ্লুকোজ 6 কার্বনিক যৌগ এর উপর ক্রিয়া করে, বিদায় এর নাম হয়েছে হেক্সোকাইনেজ। আর এই হেক্সোকাইনেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করতেছে। এটা আরেকটা আমরা জানবো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। যেহেতু আমি বাম পাশে লিখে রাখছি 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক সৃষ্টির সময় 2 অণু এটিপি খরচ হয়, 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু এনএডিএইচ উৎপন্ন হয়। এটা কিভাবে উৎপন্ন হয় তা আমরা এখানে একটু দেখাবো। তাহলে গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ এনজাইমের সাহায্যে প্রথমে উৎপন্ন হয় গ্লুকোজ 6 ফসফেট। আসলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হওয়ার সময় গ্লুকোজের মধ্যে কোনো ফসফেট ছিল না, কিন্তু গ্লুকোজ 6 ফসফেটের 6 নম্বর কার্বন একটা ফসফেট আছে। তাহলে এই ফসফেটটা কোথায় থেকে আসলো? এখানে গ্লুকোজ এর সাথে এটিপি রাসায়নিক বিক্রিয়ার ফলে এই জায়গা হতে 1 অণু এটিপি 1 অণু ফসফেট হারিয়ে এডিপি তে পরিণত হয়, এবং এই ফসফেট যা গ্লুকোজের 6 নম্বর কার্বনে যায় তখন যৌগটি হয়ে যায় কি গ্লুকোজ 6 ফসফেট। তাহলে গ্লুকোজ হতে গ্লুকোজ 6 ফসফেট কনভার্ট হতে গেলে 1 অণু এটিপি কি হয় খরচ হয়, এটা আমরা জানলাম। গ্লুকোজ 6 ফসফেট আইসোবায়োজ এনজাইমের সাহায্যে তোমার ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়, যা আমরা বলবো গ্লুকোজ 6 ফসফেট একটি 6 কার্বন যৌগ, ফ্রুক্টোজ 6 ফসফেট 6 কার্বন যৌগ, যা আমরা পূর্বেই বলছি
এটা হলো একটি আরেকটির আইসোমার। তোমরা আইসোমার সম্পর্কে জানো। আইসোমারের ক্ষেত্রে যে এনজাইম কাজ করে তাদেরকে আইসোমারেজ এনজাইম বলা হয়, এবং আইসোমারেজ এনজাইমের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সবসময় উভয়মুখী হয়ে থাকে। গ্লুকোজ 6 ফসফেট কিসে পরিণত হচ্ছে? ফ্রুক্টোজ 6 ফসফেটে। ক্লিয়ার? ফ্রুক্টোজ 6 ফসফেট দেন কনভার্ট ইনটু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তথা ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। এই ক্ষেত্রে এই 3 নাম্বার তাপে এই ক্ষেত্রে এই ফ্রুক্টোজ 6 ফসফেট কনভার্ট ইনটু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এখানে একটি কি করে এটিপি খরচ হয়। একটি এটিপি খরচ হয়ে উৎপন্ন হয় তোমার একটা এ টি পি খরচ হয়ে উৎপন্ন হয় এক অণু এডিপি। এই ক্ষেত্রেও একটি ফসফেট যা ফ্রুক্টোজ 6 ফসফেটের 1 নাম্বার কার্বনের ফসফেট আসে, তখন যৌগটি হয়ে যায় এরকম 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 এবং 6। তাহলে 6 নাম্বার কার্বনের একটা ফসফেট ছিল, এই এটিপি থেকে একটা ফসফেট 1 নাম্বার কার্বন আসার পর যৌগটির নাম হয়ে গেল কি? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তাহলে এই ক্ষেত্রেও একটি ফসফেট তথা একটা এটিপি খরচ হয়। তাহলে টোটাল এটিপি খরচ হলো কয়টা? 2টি। দুইটি এটিপি খরচ হলো, এটা আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার কিনা তাই বলো? তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে প্রথমে 2টা এটিপি খরচ হয়, এটুকু তোমাদের জানতে হবে। দেন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা একটি 6 কার্বনিষ্ট যৌগ যার 1 নাম্বার এবং 6 নাম্বার কার্বনের ফসফেট আছে। এটি অ্যালডোলেজ এনজাইমের সাহায্যে ভেঙে একদিকে 3 ফসফোগ্লিসালডিহাইড অপরদিকে তোমার ডাইহাইড্রোক্সি ফসফেট যৌগ তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে যে এনজাইম তার নাম হলো অ্যালডোলেজ এনজাইম। এর ক্রিয়ার ফলে এই দুটো যৌগ উৎপন্ন হয়, আবার এই দুটি যৌগ মিলিত হয়ে পুনরায় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তথা ডাইফসফেটে পরিণত হতে পারে। এই জন্য এটা হলো কি বিক্রিয়া? উভয়মুখী বিক্রিয়া। এক্ষেত্রে যে এনজাইম তার নাম হলো অ্যালডোলেজ এনজাইম। এটা আমরা জানলাম। অ্যালডোলেজ এনজাইম ক্রিয়ার ফলে এই দুইটা যৌগে পরিণত হয়। এটা এবং এটি দুইটি আসলেও আইসোমারেজ এনজাইমের সাহায্যে 3 ফসফোগ্লিসালডিহাইডটা ডাইহাইড্রোক্সিল ফসফেট এবং ডাইহাইড্রোক্সিল ফসফেট আবার 3 ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হতে পারে। তাহলে এটা যদি আমরা এখানে দিয়েছি, এটা এখানে না দিয়ে আমরা এরকমও দিতে পারতাম। এটা এরকম দিয়ে এরকম দিলেও চলতো। তাহলে তখন এটা হয়ে যেত কত? 5 নাম্বার ধাপ। ডাইহাইড্রোক্সিল ফসফেট কনভার্ট ইনটু 3 ফসফোগ্লিসালডিহাইড উইথ আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ এনজাইমের সাহায্যে 3 ফসফো ডাইহাইড্রোক্সিল ফসফেটটা 3 ফসফোগ্লিসাইডে পরিণত হয়। এটা আমাদের 5 নম্বর ধাপ। এটা উভয়মুখী বিক্রিয়া। এর পরবর্তী ধাপে আমাদের গ্লাইকোলাইসিসে মূলত উৎপন্ন হয়েছিল 4টা এটিপি। তাহলে এখানে খেয়াল করো, 3 ফসফোগ্লিসালডিহাইড হতে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে কি? 3 ফসফো কি গ্লিসারিক অ্যাসিড। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন উৎপন্ন হয়েছে, এক্ষেত্রে 3 নাম্বার কার্বন এবং 1 নাম্বার কার্বনের ফসফেট ছিল, যার 1 নাম্বার কার্বন একটা ফসফেট হারানোর ফলে যৌগটা পরিণত হয়ে গেছে 3 ফসফোগ্লিসালডিহাইড। যেমন এরকম 1 2 3 1 নাম্বার কার্বনের ফসফেট 3 নাম্বার কার্বনের ফসফেট। তাহলে 1 এর ফসফেট 3 এর ফসফেট থাকার কারণে যৌগটার নাম ছিল 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। যার 1 নাম্বার কার্বন হতে একটি ফসফেট হারিয়ে যায়, সেই ফসফেটটা তোমার হারানোর ফলে যৌগটা পরিণত হয়ে যায় কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই ফসফেটটা এডিপির সাথে যুক্ত হয়ে এক অণু এটিপি তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে তোমার কি উৎপন্ন হয়? এক অণু এটিপি তৈরি হয়। এডিপি এর সাথে
ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে একটি এটিপি তৈরি হলো, যার 1 নম্বর কার্বনের ফসফেটটা এখানে এসে পড়লো। এই হলো একটা এটিপি তৈরি হলো, আমরা জানলাম প্লাস। কিন্তু 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যেভাবে একটি এটিপি তৈরি পূর্বক 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো, সেম এক্ষেত্রেও এটা যখন এটাতে পরিণত হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এক্ষেত্রেও ওই রকম ভাবে আর কোনো কি এটিপি তৈরি হয়। তাহলে এদিকে এক কোনো এটিপি, এদিকে এক কোনো এটিপি তৈরি হলো। টোটাল কয় অনু এটিপি হলো? 2 অনু এটিপি হয়ে গেল। এটুকু ক্লিয়ার। এর পরবর্তীতে ধাপে আমরা দেখব 10 নম্বর ধাপ। 10 নম্বর ধাপের ক্ষেত্রে খেয়াল করো, এটা ক্ষেত্রে একটি এটিপি তৈরি হয়, এক্ষেত্রে একটি এটিপি তৈরি হয়। 10 নম্বর ধাপ, যার ক্ষেত্রে ফসফোএনোল-পাইরুভিক অ্যাসিড তথা পিপা এই জায়গা হতে একটি ফসফেট হারিয়ে এডিপি সাথে যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয়। এটা হলো এখন এটিপি এখানে তৈরি হলো। সেম এক্ষেত্রেও এখন এডিপি কনভার্ট ইনটু এখন এটিপি, এক্ষেত্রে একটা এটিপি তৈরি হয়। তাহলে এ একটা এটিপি, এ একটা এটিপি, এ একটা এবং এ একটা, টোটাল 4টি এটিপি তৈরি হলো গ্লাইকোলাইসিসে। তাহলে 4টি এটিপি কিভাবে তৈরি হলো, এইটুকু তোমাদের ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? তাহলে এটিপি তৈরির প্রক্রিয়া আমরা 4টি দেখলাম। এছাড়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা এটাও জেনেছি 2 অণু NADH উৎপন্ন হয়, 2 অণু NADH উৎপন্ন হয়। এক্ষেত্রে খেয়াল করো, 3-ফসফোগ্লিসালডিহাইড হতে উৎপন্ন হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক একটি 3 কার্বন যৌগ। এই জায়গা হতে যখন 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এই 6 নম্বর ধাপে এক্ষেত্রে এক অণু NAD এর সাথে কি হয়, একটি আইপি যুক্ত হয়ে তৈরি হয় NADH2। কি তৈরি হয়? NADH2। এটা উৎপন্ন হলো। তাহলে 3-ফসফোগ্লিসালডিহাইড হতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় এক অণু NADH উৎপন্ন হয়। এক্ষেত্রেও 3-ফসফোগ্লিসালডিহাইড যখন তোমার 1,3-বিসফসফোগ্লিসালডিহাইডে পরিণত হয়, তখন এক্ষেত্রেও আর এক অণু NADH উৎপন্ন হয়। তাহলে কত অণু NADH উৎপন্ন হলো? টোটাল 2 অণু NADH উৎপন্ন হলো। এটা তোমাদের ক্লিয়ার কিনা? আমি আরেকবার বলতেছি, 3-ফসফোগ্লিসালডিহাইড 3 কার্বনের যৌগ, যার 3 নম্বর কার্বনের ফসফেট আছে। কয় নম্বর কার্বনের ফসফেট আছে? 3 নম্বর কার্বনের ফসফেট আছে। এরকম অবস্থা 1 2 3, এটা একটা ফসফেট বাইরে থেকে এসে যুক্ত হলো 1 নম্বরে, এখান থেকে হাইড্রোজেনকে বের করে দিল। সেই হাইড্রোজেনটা যে এই NAD সাথে যুক্ত হলো, আর এই ক্ষেত্রে যে ফসফেট, এই ফসফেটটা 1 নম্বর কার্বনে চলে আসলো। এইভাবে তৈরি হলো তোমার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা তৈরির সময় এক অণু NADH2 উৎপন্ন হলো। এটা এক্ষেত্রেও এপাশেও 3-ফসফোগ্লিসালডিহাইড, এটা থেকে রাসায়নিক বিক্রিয়া হলে সেম 1,3-বিসফসফোগ্লিসালডিহাইড পরিণত হয়, এবং এটা পরিণত হওয়ার সময় সেম ওয়েতে এপাশে আরেক অণু 3-ফসফোগ্লিসার আরেক অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে টোটাল কয় অণু NADH উৎপন্ন হলো? 2 অণু NADH2 উৎপন্ন হলো। এই হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি পদার্থ উৎপন্ন হলো এবং পুরো প্রক্রিয়া আমরা
দেখাতে চেষ্টা করলাম। তোমাদের কতটুকু ক্লিয়ার তোমরা খেয়াল করো। আমি আবারও একটু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষিপ্ত আকারে বলে দেব। যেটা তোমাদেরকে বলছিলাম, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা তোমাদের বইতে ছকে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, কিন্তু আমি একটি লাইনে মাধ্যমে পুরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে বোঝাতে চেষ্টা করব। সেজন্য আমরা লিখেছিলাম G6 F6 F16 দেন F16 দুটি শাখা বের হয়ে পরিণত হলো 3-ফসফোগ্লিসালডেহাইড 3PG হাইড এবং ডাপ তথা ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। 3-ফসফোগ্লিসালডেহাইড পরিণত হয়েছে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তথা পিগা 1,3-বিস পিগা converted to 3-পিগা 3-phosphoglyceric acid, 3-phosphoglyceric acid converted to 2-phosphoglyceric acid, 2-phosphoglyceric acid তোমার convert into পিপা মানে ফসফেনল পাইরুভিক অ্যাসিড, ফসফেনল পাইরুভিক অ্যাসিড convert into পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লুকোজ থেকে জি থেকে আমরা পিএ পর্যন্ত লিখলাম। এই জি থেকে পিএ পাইরুভিক অ্যাসিড সৃষ্টির একটি রেখাচিত্র বা একটা লাইনে আমি বোঝাতে চেষ্টা করলাম, যার মধ্যে 10টি বিক্রিয়া আমরা দেখাইছি। এই বিক্রিয়াগুলোই আবার দুই ধরনের, কেউ একমুখী কেউ উভয়মুখী। এর মধ্যে 1 নম্বর, 3 নম্বর এবং 10 নম্বর বিক্রিয়াটি হলো একমুখী, বাকি সকল বিক্রিয়া উভয়মুখী। এটা আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখনো গ্লুকোজ থেকে 2 পাইরুভিক অ্যাসিডের সময় 2টি এটিপি খরচ হয়, 4টি এটিপি উৎপন্ন হয়, 2টি এনএইচ2 উৎপন্ন হয়। আমরা এখানে প্রথম ধাপে এটিপি একটি খরচ করে গ্লুকোজ 6-ফসফেট পরিণত হয়েছিল, একটি এটিপি খরচ হয়েছিল। 3 নম্বর ধাপে আমরা দেখব যেটা ফ্রুক্টোজ 6-ফসফেট কনভার্টেড টু 1,6-বিসফসফেট ফ্রুক্টোজে, এই ক্ষেত্রে একটি এটিপি খরচ হয়। তাহলে 2টি এটিপি খরচ হয়। এই 1 নম্বর ধাপ এবং 3 নম্বর ধাপ এটিপি খরচ আমরা জানলাম। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যালডোজাইন ভেঙে উৎপন্ন হয় কি 3-ফসফোগ্লিসালডেহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। 3-ফসফোগ্লিসালডেহাইড 3 কার্বন মিশ্র যৌগ, ডাইহাইড্রক্সি ফসফেট এটাও 3 কার্বন মিশ্র যৌগ। 3-ফসফোগ্লিসালডেহাইড ডিহাইড্রোজেনেস, এক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন হয়, হাইড্রোজেন এর সাথে সংযুক্ত হয়ে NADH উৎপন্ন হয় এবং এই ডিহাইড্রোজেন এনজাইমের সাহায্যে তোমার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তথা 1,3-বিস ফিগাতে পরিণত হয়। 1,3-বিস ফিগা পরবর্তী রাসায়নিক বিক্রিয়ায় পরিণত হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা 1 নম্বর কার্বন থেকে ফসফেটটা হারায় এবং এই ক্ষেত্রে এখনো এটিপি তৈরি হয়, যা আমি পূর্বে বলেছিলাম। এই পাশে এখনো, এই পাশে এখনো হয়ে গেল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তথা 3-ফিগা কনভার্ট ইনটু 2-ফিগা। 3 নম্বর কার্বনের ফসফেটটা শুধু 2 নম্বর কার্বনে পৌঁছায়, স্থানান্তরিত হয়। এটা হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে বলা হচ্ছে 2-ফিগা। 2-ফিগা এটা পরবর্তীতে তোমার রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিণত হয় ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, যাকে বলা হবে পিপা। পিপাতে পরিণত হলো। পিপাতে পরিণত হওয়ার পর এই জায়গা হতে এখনো তোমার ফসফেট তোমার কি এটিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি হয় এবং এই ক্ষেত্রে পিপা ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কনভার্ট ইনটু কি পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিডের মধ্যে কোনো ফসফেট থাকে না, কারণ এই ফসফোএনল পাইরুভিক অ্যাসিডের ফসফেটটা এই এটিপির সাথে যুক্ত হয়ে কিসে তোমার এটিপিতে পরিণত হয়ে যায়। এই ক্ষেত্রেও সেম, এটার সাথে এটা যুক্ত হয়ে এই এটিপিতে পরিণত হয়। এভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 4 অণু এটিপি উৎপন্ন হলো। এইটুকু তোমাদের ক্লিয়ার। এরপরে আমরা 3-ফসফোগ্লিসালডেহাইড হতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির সময় এই পাশে এখনো, এই পাশে এখনো টোটাল 2 অণু কি NADH উৎপন্ন হয়েছে, এটা আমরা দেখেছি। 3-ফসফোগ্লিসালডেহাইড আসলে ওইখানে এপিমাইল এনজাইমের সাথে জাস্ট তোমার হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত হয়েছে। এর পরবর্তী ধাপে ফসফেনল এনুলেজ এনজাইমের সাহায্যে তোমার হলো ফসফেনল পাইরুভিক অ্যাসিড এবং লাস্ট ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ তথা কাইনেজ এনজাইমের সাহায্যে এক্ষেত্রে কিসে পরিণত হয়েছে, পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া
আমরা এখানে আলোচনা করলাম। তোমাদের কি অবস্থা, কতটুকু বুঝতে পারছো একটু খেয়াল করো। তাহলে গ্লাইকোলাইসিস তোমাদের সবার কমপ্লিট কিনা? তাহলে এক অণু গ্লুকোজ প্রতি যে প্রকার দুই অণু পাইরুভেট সৃষ্টি হয় তাকে আমরা গ্লাইকোলাইসিস বললাম। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি উৎপন্ন হয়, কি খরচ হয় আমরা তা জানলাম। গ্লাইকোলাইসিসে কতগুলো রাসায়নিক সমীকরণ তাও আমরা জানলাম। কোন কোন বিক্রিয়াটা একমুখী কোনটি উভয়মুখী তাও জানলাম। এবং এটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত জানলাম, যা সবাত অবশোষণের অভিন্ন ধাপ। কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে কি অক্সিজেন লাগে না, এর অক্সিজেন প্রয়োজন হয় না বিধায় সবাত এবং অবাত দুই ধরনের শ্বসনই প্রথম ধাপ, সাধারণ ধাপ, কমন ধাপ তথা অভিন্ন ধাপ হলো গ্লাইকোলাইসিস, যা কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে। তাহলে গ্লাইকোলাইসিস তোমাদের ক্লিয়ার কিনা? সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। দোয়া করি করোনা-19 মহামারী থেকে মুক্ত হয়ে আমরা আবার কলেজ ক্যাম্পাসে ফিরে আসবো। তোমাদের সাথে আবার ক্লাস ক্যাম্পাসে কক্ষে রুমে ক্লাস নিব, এই আশা রেখেই আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।